প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয় অনুজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। একটু আগে দিল্লি থেকে একটি খবর পেলাম, কালীঘাটের মমতার বাড়িতে আর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যখন সিআইডি ঢুকেছে তদন্ত করতে, সেই সংবাদ পেয়ে মায়ে পোয়ে মিলে পিসি ভাইপো মিলে অমনি ছুটেছেন সোনিয়ার বাড়ি দিল্লির 10 নম্বর জনপথে। মুখে আকুল আরতি, বাঁচাও। আর সেই আরতি ও কান্না শুনে দয়াময়ী সোনিয়া বলেছেন, লোকসভায় শেষ পর্যন্ত কজন আছে তোমার সঙ্গে? অভিষেক উত্তর দিতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে কবি পিসি প্রবল হতাশায় কাব্য করে বলেছেন, না না, সেসব বাম্বা খাম্বা হাম্বার ভূত মাথা থেকে বিদায় নিয়েছে, তবু তো কবি সত্তা বলে কথা, তাই মাইকেলের মেঘনাদ বধের ডায়ালগ ছেড়েছেন। কি আর বলবো, সোনিয়া দিদি একে একে নিভিছে দেউটি। সায়নী আর কল্যাণ ছিল, এখন শুনছি সায়নীও ব্যাক গিয়ার মারছে। কল্যাণও কতক্ষণ থাকবে কে জানে, মালটাকে তো আমি চিনি। একা অভিষেক এখন আছে। তখন সোনিয়া গান্ধী মোক্ষম একটা প্রস্তাব দিয়েছেন, বলেছেন দল যখন হাতছাড়া তখন কি আর করবেন, কংগ্রেস তো আপনার পুরনো দল, ফিরে আসুন। পুরনো কথা, আপনি কবে কি ছুরি টুরি মেরেছেন সবাই পাবলিক বলে, সেসব আমিও মনে রাখবো না, আপনিও ভুলে যান। আপনি হবেন দলের ভাইস প্রেসিডেন্ট, অভিষেক হবে জেনারেল সেক্রেটারি। এটা কিন্তু অফিসিয়ালি, মোটামুটি অফিসিয়ালি এই বার্তাটা কিন্তু চতুর্দিকে রটে গেছে। আগামীকাল ভারতের সমস্ত রাজ্যের যে রাজ্য সভাপতিদের কংগ্রেসের, তাদেরকে নিয়ে মিটিং হবে দিল্লিতে, এবং পশ্চিমবঙ্গের শুভঙ্কর সরকার তিনিও শুনছি সেখানে যাবেন। তিনি যাবেন, আর মীর, যিনি কংগ্রেসের এই রাজ্যের পর্যবেক্ষক ছিলেন, তিনিও থাকবেন সেই মিটিংয়ে। এবং এমন কথাও শোনা যাচ্ছে শুভঙ্কর সরকারের বদলে আবার অধীর চৌধুরীকে নিয়ে আসা হবে রাজ্য সভাপতি পদে। যাই হোক, এখন সংবাদে প্রকাশ, মমতা সোনিয়া গান্ধীর ওই কথা শুনে যে আপনি হবেন দলের ভাইস প্রেসিডেন্ট আর অভিষেক হবে জেনারেল সেক্রেটারি, এইটা শুনবার সঙ্গে সঙ্গে কোনো জবাব দেননি মমতা, বলেছেন ভেবে দেখবেন। অভিষেক যদিও ভয় তরাসে গলায় সাথে সাথেই বলে উঠেছে, না মানার কি আছে, আমার সাথে তো আর কেউ নেই, আমি রাজি। বিজেপি যেভাবে পিছনে লেগেছে, কলকাতায় যেতে আমার সাহসে কুলোচ্ছে না, আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান, আমার 2 বাচ্চা, আমার বউ, শি ইজ এক্সপেক্টিং। মমতা পাশ থেকে খিচিয়ে উঠেছেন অমনি, আবার এক্সপেক্টিং বলিসনি তো, আমি মরছিলাম ওই মেদিনীপুরিয়াটার সঙ্গে লড়াই করে, আর তুই বুকনি ঝেড়েছিস, ওইসব কথা বলেছিস, ওই জাহাঙ্গীর শওকত তোদের পাশে নিয়ে, আর ওইসব কর্ম করেছিস। থার্ড টাইম এক্সপেক্টিং, ছি 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 ছি। সোনিয়া অনেক কষ্টে থামালেন পিসিকে। পিসি হা হয়ে গেলেন, ঠোঁট উল্টে থাকলেন একটু, তারপর বললেন, ঠিক আছে, তবে তাই হোক, আমরা কংগ্রেসেই যাব। বাংলার রাজনীতিতে অনেক নাটক আমরা দেখেছি, দলের ভাঙন দেখেছি, দলবদল দেখেছি, নেতার দল ছাড়া দেখেছি, কিন্তু মমতা অভিষেকের এই কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত এবং তাদের তৃণমূল কংগ্রেসের যেভাবে, কি বলবো, সুইসাইড বলবো, যেটাই বলি, সেইটা যেভাবে হলো, এক অনন্য ঘটনা। ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্যতম বিস্ময়কর অধ্যায় হয়ে লেখা থাকবে এইটা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই তাদের দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে বাধ্য হচ্ছেন। কেন? কারণ তৃণমূল কংগ্রেস তাদের হাতছাড়া হয়ে গেছে। যে দল তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাদের সঙ্গে মুকুল রায় তাদেরকেও হটিয়েছেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, তিনি মানে অনেক কাল আগেই তিনি দল থেকে সরে যেতে গিয়েছেন, প্রায় সন্ন্যাসে চলে গেছেন। তো মমতা, তাহলেও বলা হয় যে মমতাই হচ্ছে এই দলের প্রতিষ্ঠাতা, সেই দল তার হাতছাড়া হয়ে গেছে, দলের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। এখন আর তারা বিদ্রোহী নয়, কারণ তারাই হয়ে গেছেন দলের মালিক। আর সেই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন যেসব নেতারা, তারাই আছেন নেতৃত্বে যারা সংসদীয় দলের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নিয়েছেন এবং ঘোষণা করেছেন যে সংসদে তারা বিজেপির সমর্থনে থাকবেন। কি ভয়ঙ্কর কথা ভাবুন তো। এর আগে যদিও মমতা বিভিন্ন সময় সমর্থন দিয়েছেন বিজেপিকে, কিন্তু সেটা হচ্ছে ধরি মাছ নাচুই পানি। তিনি বেরিয়ে গেছেন, সভা পরিত্যাগ করে গেছেন, প্রতিবাদে সভা ত্যাগ করেছেন, কিন্তু আসলে সেটা কাজে গিয়েছে বিজেপির কাজে। যাই হোক গিয়ে, এখন মমতার বড় ধাক্কা নবান্ন থেকে বিদায়। ওই ধাক্কার অভিঘাত এমনই যে বাকি সব ধাক্কা, এমনকি তৃণমূল দলও তার কাছ থেকে চলে যাওয়া, এসব আর তাকে খুব একটা বেশি করে আঘাত দেয় না। তাছাড়া তিনি কলকাতায় নেই, দিল্লিতেও নেই, মানে এমএলএ এমপি কোনোটাই নন। কাল ইন্ডি জোটের মিটিংয়ে খার্গে একবার অবশ্য তার কানে কানে বলেছিলেন, চিন্তা নেই, কর্ণাটক বা কেরলম থেকে আপনাকে রাজ্যসভায় নিয়ে আসবো। আপনার মতো ফাইটার
পার্লামেন্টের বাইরে বসে দাঁতে নখ কাটবেন, নখ খুঁটবেন, এ হয় না। খার্গের কথায় মমতা ম্লান হেসেছিলেন। আর আর ফাইটার হওয়ার বয়স কি আছে? সে বয়স চলে গেছে। সেই যে জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে, বনেটের ওপরে দাঁড়িয়ে সেই নৃত্য কলেজ স্ট্রিটের না হাতিবাগানের ওখানে, সেই সব বয়স আর নেই। ওই করেই তো তিনি স্পটলাইটে এসেছিলেন। এখন একমাত্র চিন্তা সন্তানকে নিয়ে। সরি সরি সরি, বারবার মুখ থেকে বেরিয়ে আসছে, সন্তানকে নয়, ভাইপোকে নিয়ে। তো ভাইপো তো সন্তান, স্নেহ অতি বিষম বস্তু। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন ও খাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসে যোগ দিলেও তিনি আর স্বাধীন নন। লোকসভায় তাকে শুনতে হবে তৃণমূলের নতুন নেতৃত্বের হুইপ। আর সেই হুইপ যদি বলে বিজেপির পক্ষে ভোট দিতে হবে, তাহলে না মানলেই তো এমপি পদ খোয়ানোর ঝুঁকি। কি ভয়ঙ্কর সাংবিধানিক জটিলতা তৈরি হবে ভাবুন তো একবার। আসুন এই ভাবনাগুলো কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে টোটাল ছবিটা দেখে নেই একবার। প্রথমে দেখে তৃণমূলের বিদ্রোহ কিভাবে শুরু। চলুন শুরু করি একটু গোড়া থেকে। ভোটের রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল হেরেছে, নবান্ন দূরে সরে গেছে। আর এটা স্পষ্ট হতেই দলের ভাঙন। যারা কয়েকদিন আগেও মমতা অভিষেকের সাথে মিলে লুটেপুটে খেয়েছেন, তাদের হঠাৎ যেন বিরাট একেবারে তাদের মধ্যে কি বলবো ভালো মানুষই এসে গেছে। তো যেই নবান্ন থেকে মমতা দূরে সরে যেতেই দলে ভাঙন। তৃণমূলে এসেছিল সবাই সুখের পায়রা হতে। পায়রা যেই দেখলো দানা পানি বন্ধ, অমনি হেতা নয় অন্য কোথাও অন্য কোনো কানে বলে উড়ে যাওয়া শুরু করলো। বিদ্রোহ শুরু। প্রথমে নীরব বৈঠক, তারপর গোপন যোগাযোগ, তারপর একদিন হঠাৎ দেখা গেল দলের অধিকাংশ সাংসদ, বিধায়ক, সাংগঠনিক নেতারা সবাই বিদ্রোহী। রাজনৈতিক ভাষায় যাকে বলে দল দখল, হাইজ্যাক। একেবারে দিনের আলোর মতো স্পষ্ট দল দখল। বিধানসভায় 80-তে 60, লোকসভায় 28-এ 23, রাজ্যসভায় কে কোথায় আছে বোঝা মুশকিল। রাজ্যসভার 2 সুখেন্দু আর সুস্মিতা দেব পদত্যাগ করেছেন ইতিমধ্যে, বাকিরাও যাওয়ার মুখে। সুতরাং সব মিলিয়ে মমতার তৃণমূলের শেষ প্রদীপের সলতে সাংসদ বলতে শুধু একাকুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর অভিষেক। তিনি কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক হলে শেষ প্রদীপটাও তৃণমূলের, মানে সে আসল তৃণমূল যাকে বলা হয়, মমতার তৃণমূল, সেই শেষ প্রদীপটাও নেমে গেল। কিন্তু এই নতুন টোটকায়, মানে কংগ্রেসে যোগ দেয়, মমতা অভিষেক বাঁচলেন নাকি রোগ আরো জটিল হলো? কারণ এক সমস্যা গিয়ে নতুন এক সমস্যার শুরু হলো তো এখানেই। অনেকে ভাবতে পারেন কংগ্রেসে যোগ দিলেই সব সমস্যা মিটে গেল। আসলে না, সবচেয়ে বড় বিপদের বরং শুরু ওইখানটায়। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো লোকসভা নির্বাচিত সাংসদ। তিনি নির্বাচনে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে। এখন যদি তিনি সরাসরি অন্য দলে যোগ দেন, তাহলে সামনে আসে দলবদল বিরোধী আইন। এই আইন তৈরি হয়েছিল কেন? রাজনৈতিক কেনাবেচা, দলবদল রোধ করার জন্য। এখানে প্রশ্ন ওঠে, আপনি যে দলের প্রতীকে জিতেছেন সেই দল ছেড়ে অন্য দলে গেলেন কেন? ফলে তার বিরুদ্ধে অভিযোগ উঠবে যে তিনি দলত্যাগ করেছেন। আর সেই অভিযোগ গ্রহণ তো স্পিকার করবেনই। কারণ স্পিকার তিনি যতই নিরপেক্ষ হন, তিনি তো বিজেপির দ্বারা নির্বাচিত। স্পিকার তার সদস্যপদ খারিজ করার প্রক্রিয়া শুরু করে দেবেন। এবার আসি আর একটা নাটকীয় অংশে। এটা হলো হুইপের ফাঁদ। ধরা যাক তৃণমূলের নতুন সংসদীয় নেতৃত্ব গঠিত হয়েছে। সেখানে কাকলি ঘোষ দস্তিদার বা অন্য কোনো নেতা তিনি হুইপ জারি করলেন, যার ক্ষমতা থাকবে হুইপ জারি করার, এবং তিনি নির্দেশ দিলেন এই ভোটটা কাকে দিতে হবে। সাধারণত গুরুত্বপূর্ণ বিল, অনাস্থা প্রস্তাব বা আস্থা ভোটের ক্ষেত্রে হুইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুইপ মানেই গুরুত্বপূর্ণ। এখন সমস্যা হলো অভিষেক কংগ্রেসে চলে গেলেও তার বিরুদ্ধে দলত্যাগের মামলা তো শুরু হয়ে যাবে। তাকে বহিষ্কার করা হবে, তিনি সদস্যপদ খোয়াবেন। আর এমন ব্যাপার যে সদস্যপদটা তিনি এখন ধরে নিয়ে 7 লাখ না 7.5 লাখের ভোটে জিতেছিলেন, সেখানে এখন যদি ভোটে দাঁড়ায়, তিনি যদি যদি ভোটে দাঁড়াতে হয় আবার তাকে, কারণ সদস্যপদ চলে গেলে তার যদি ইচ্ছা হয় ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবেন, তাহলে সেখানে তো 7.5 লাখ না, তার থেকেও বেশি ভোটে হারার সম্ভাবনা। অন্তত ফল তার বিধানসভা নির্বাচন তো বুঝিয়ে দিয়েছে। ওই যে শওকত মোল্লা, তিনি তো অন্য জায়গায় এসে হেরে গেছেন। জাহাঙ্গীর নেই, সেও ধরা পড়েছে। আর সেখানে এখন মানে উনি বলতেন না যে যারা তৃণমূল নয়, যারা বিজেপি, তাদেরকে ভোটের পরে বিজেপি পিছনে লিখে দিয়ে তাদের ব্যবস্থা করা হবে, তাদের জন্য উনি বার্নিং ঘাট তৈরি করছিলেন। বিজেপিকে ওনাকে বার্নিং ঘাটে নিয়ে যাবে না, কিন্তু ওনার রাজনীতির বার্নিং ঘাট তো হয়ে যাবে। তো সুতরাং ভোটে দাঁড়ালে আবার যে জিতবেন সেই সম্ভাবনা দূর দূর পর্যন্ত সেই সম্ভাবনা নেই। সুতরাং তাকে হুইপ মেনে, তিনি আছেন কংগ্রেসে কিন্তু হুইপ মেনে তাকে ভোট দিতে হবে বিজেপিকে। এই নেতা বিজেপির বিরুদ্ধে রাজনীতি করেছেন, পরিস্থিতির চাপে তাকেই বিজেপির পাশে ভোট দেওয়ার নির্দেশ শুনতে হতে পারে।
আর যে দল একসময় কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিল, সেই দল থেকে বেরিয়ে আসা নেতারা আবার কংগ্রেসে গিয়ে আশ্রয় নিতে পারেন এবং আবার কংগ্রেসে গিয়ে তারা ঘোটও পাকাবেন, ছুরিও মারবেন পেছন থেকে। রাজনীতিতে অসম্ভব বলে সত্যিই কি কিছু আছে, নাকি আগামী চমক সবসময় অপেক্ষা করে থাকে পরবর্তী অধ্যায়ের জন্য? সেই প্রশ্নই রেখে আজকের আলোচনা শেষ করছি। শুধু একটা কথাই বলবো আপাতত, সেটা হলো মমতার রাজনীতি একেবারে ঘেঁটে ঘ। কেমন লাগলো আজকের এই এপিসোড কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।